أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। কারণ প্রত্যেকটা কাজই আল্লাহর উপর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করাটাই হচ্ছে শ্রেয়। কারণ কি আল্লাহ যদি আমাদের জ্ঞান বৃদ্ধি করে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আমরা জ্ঞান অর্জন করতে সম্ভব হয়। আর যদি আল্লাহ আমাদের জ্ঞান অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই ক্ষেত্রে জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। তারপরে যদি আল্লাহ আমাদের মুখের জড়তা দূর না করেন সেই ক্ষেত্রে কি হবে না, আমরা কোনো কিছুই পড়তে বা লিখতে পারবো না। আপনারা একটু মিউট হয়ে যান, কারণ ওই যে আপনাদের কেস কেস একটা শব্দ করতেছে, যারা আনমিউটে আছেন একটু মিউট হয়ে যান। তাহলে আজকের আমাদের আলোচনা হচ্ছে দণ্ডবিধি আইনের ৪র্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম। এটা আমরা একটু রিভিশন দেই। দণ্ডবিধি আইনের ৭৬ ধারা থেকে ৯৪ ধারা পর্যন্ত একবারে সহজভাবে আমরা বলবো, আপনারা সহজভাবে এটা মুখস্থ করার চেষ্টা করবেন। আর বিস্তারিত এটা আমরা গতকালকে আলোচনা করছি, অতএব বিস্তারিতটা আমরা গতকালকের ক্লাসের যে লিঙ্ক দেওয়া আছে ওইগুলোর মধ্যে দেখে নিবেন। দণ্ডবিধি আইনের ৭৬ ধারা হচ্ছে, আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণাবশত কৃত কোনো কাজই অপরাধ নয়। আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণাবশত কৃত কোনো কাজই অপরাধ নয়। দণ্ডবিধি আইনের ৭৬ ধারা। ৭৭ ধারা হচ্ছে, বিচারক বা ম্যাজিস্ট্রেট তার কর্তব্য সম্পাদনকালে কৃত কোনো কাজই অপরাধ নয়। ৭৭ ধারা। ৭৮ ধারা হলো, ম্যাজিস্ট্রেটের আদেশে কৃত কোনো কাজই অপরাধ নয়। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে আদেশ দিছে সেই আদেশটা যখন আমি আইনানুগভাবে পালন করতে গেলাম, এই পালন করতে গেলে সেটা আমার জন্য অপরাধ হবে না। দণ্ডবিধি আইনের ৭৮ ধারা। ৭৯ ধারা হচ্ছে, আইন সমর্থিত আইনের ভুল ধারণাবশত কৃত কোনো কাজই অপরাধ নয়। ৭৯ ধারা। আইন সমর্থিত আইনের ভুল ধারণাবশত কৃত কোনো কাজই অপরাধ নয়। দণ্ডবিধি আইনের ৭৯ ধারা। দণ্ডবিধি আইনের ৮০ ধারা হচ্ছে, আইনানুগ কার্য সম্পাদনকালে যথাযথ সতর্কতার সহিত যদি আইনানুগ কার্য সম্পাদন করা হয় সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা কোনো অপরাধ হবে না। ৮০ ধারা। দণ্ডবিধি আইনের ৮১ ধারা হচ্ছে, সম্ভাব্য ক্ষতিকারক কাজ। অর্থাৎ আমি জানি যে কাজটা করলে অপরাধ, অর্থাৎ সম্ভাব্য ক্ষতিকারক কাজ জেনেও যখন কোনো কাজটা করা হয় তখন সেটা অপরাধ নয়। এটা আমরা আমাদের একটা প্রচলিত কথা আছে, বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ছোট ক্ষতি করা কি অপরাধ নয়। এটা আমরা গতকালকে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা মার্কেটে আগুন লাগছে, তখন দেখা গেছে মাঝের একটা দোকান ভেঙে দিলে এই পাশের দোকানগুলো কি হয়, সেফ থাকবে। সেই ক্ষেত্রে এই দোকানটা ভাঙ্গাও অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮১ ধারা। দণ্ডবিধি আইনের ৮২ ধারা হচ্ছে, ৯ বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নহে। ৮৩ ধারা হচ্ছে, ৯ বছরের অধিক কিন্তু ১২ বছরের কম অপরিণত বিবেক সম্পন্ন শিশুর কার্য কি অপরাধ নয়। বয়সগুলো মনে রাখবেন, এই বয়সের তারতম্যের কারণে কিন্তু ধারাগুলো চেঞ্জ হয়। ৯ বছরের কম হচ্ছে ৮২, ৯ বছর হতে ১২ বছরের কম হচ্ছে ৮৩। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের ৮৪ ধারা, অপ্রকৃতিস্থ বা পাগল ব্যক্তির কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধি আইনের ৮৫ ধারা, অনিচ্ছাকৃতভাবে প্রমত্ততা বা মাতাল, যে সে নিজে কি হয়েছে মদ খাইয়ে কিন্তু মাতাল হয় না, তার অজান্তে অন্য কেউ তারে মদ খাওয়াই দিছে, সেই ক্ষেত্রে যদি সে মাতাল হয় তাহলে তার এই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮৫ ধারা। দণ্ডবিধি আইনের ৮৬ ধারা হচ্ছে, যেই ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য বা জ্ঞান, অর্থাৎ ৮৫ ধারায় কি হয়েছে, আপনি নিজে জেনে শুনে মদ খাইছেন, খাওয়ার পরে আপনি মাতাল হয়ে গিয়া আরেকজনকে খুন করছেন বা ইপ্রেজিং করছেন, সেই ক্ষেত্রে আপনি ৮৬ ধারা কি রেহাই পাবেন না। এটা ৮৬ ধারা স্পেসিফিকলি বলে দিছে। সেই ক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট ধারা অনুসারে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দণ্ডবিধি আইনের ৮৭ ধারা হচ্ছে, ১৮ বছরের অধিক বয়স্ক ব্যক্তি কি হয়েছে, সম্মতি সহকারে কৃত কোনো কাজ সংগঠন হইলে যদি এই ক্ষেত্রে কোনো অপরাধ হয় বা কোনো মৃত্যু বা গুরুতর আঘাত হয় সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধি আইনের ৮৭ ধারা। দণ্ডবিধি আইনের ৮৮ ধারা হচ্ছে যে, উপকারার্থে মঙ্গলার্থে সৎ বিশ্বাসে যেখানে কোনো ক্ষতির সম্ভাবনা নাই বা উদ্দেশ্য নাই,
এইরকম কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাহলে সেটা কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। 88 ধারা। 89 ধারা হচ্ছে অভিভাবকের সম্মতি সহকারে অপকৃতিস্থ ব্যক্তির মঙ্গলার্থে সদ্বিশ্বাসে কৃত কোনো কাজের ফলে যদি অপরাধ হয় সেই ক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। 89 ধারা। 90 ধারা হচ্ছে সম্মতি যখন সম্মতি হিসেবে গণ্য হবে না। এখানে আমরা 4টা বিষয় পড়ছি। একটা হচ্ছে ভয়ভীতি বা ভ্রান্ত ধারণা দেওয়া সম্মতি। ভয়ভীতি দেখাইয়া বা ভ্রান্ত ধারণা বশত যদি আপনি সম্মতি আদায় করেন সেক্ষেত্রে সম্মতি হিসেবে গণ্য হবে না। 12 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি হিসেবে গণ্য হবে না। পাগল উন্মাদের ব্যক্তির সম্মতি হিসেবে গণ্য হবে না। নেশাগ্রস্ত ব্যক্তির দেওয়া সম্মতি হিসেবে গণ্য হবে না। 90 ধারা। 91 ধারা হচ্ছে যেই ক্ষেত্রে আমরা 87, 88, 89 ধারার যে ধারাগুলো পড়ে আসলাম। 87 ধারা হচ্ছে 18 বছরের অধিক বয়স্ক ব্যক্তির সম্মতি সহকারে কৃত কার্য। 88 ধারা হইল যে ব্যক্তি সদ্বিশ্বাসে উপকারার্থে মঙ্গলার্থে সম্মতি সহকারে কৃত কার্য অপরাধ নয়। 89 ধারা হচ্ছে অভিভাবকের সম্মতি সহকারে কৃত কোনো কাজ অপরাধ নয়। কিন্তু 91 ধারা হচ্ছে এইগুলার ব্যতিক্রম। এইগুলার আবার 87, 88, 89 এর ব্যতিক্রম কি, যে যদি এখানে উদ্দেশ্য হয় অসৎ এবং মৃত্যু ঘটানোর উদ্দেশ্য থাকে তাহলে কি করতে হবে, উক্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এটা 91-তে নিষেধ করছে। অর্থাৎ উদ্দেশ্য যদি খারাপ হয়, অর্থাৎ 87, 88, 89 ধারার উদ্দেশ্য হচ্ছে উপকারার্থে। যদি এখানে দেখা যায় যে এদের উদ্দেশ্য হচ্ছে অসৎ বা কোনো খারাপ কাজ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 91 ধারা হচ্ছে যে আপনি উক্ত কাজ থেকে বিরত থাকতে হবে, আর যদি বিরত না থাকেন সেই ক্ষেত্রে আপনি অপরাধ হবে। 91 ধারা। 92 ধারা হচ্ছে সম্মতি ব্যতি রেখে উপকারার্থে কৃত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। 93 ধারা হচ্ছে সদ্বিশ্বাসে কৃত কার্য বা যোগাযোগের ফলে যদি কোনো অপরাধ হয় সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। গতকালকে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে সাপোজ মনে করেন যে কি করছে, রোগী ডাক্তার রোগীকে বলছে যে আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, আপনার এইরকম একটা অসুখ হয়েছে। সেই ক্ষেত্রে এই কথা শোনা মাত্রই রোগী মারা গেছে, সেই ক্ষেত্রে এটা ডাক্তারের অপরাধ হিসেবে গণ্য হবে না। 93 ধারা। তারপর আমরা 94 একটু আলোচনা করছিলাম, কিন্তু পরে আমাদের ক্লাস টাইম শেষ হয়, পরে এটা বাতিল হয়েছে। অর্থাৎ 94 ধারা কি, যেখানে আপনারে আজকে আমরা এখান থেকে ক্লাসটা শুরু করব। অর্থাৎ মূল বিষয়বস্তু হচ্ছে যে আপনাকে ভয় ভীতি দেখাই দিচ্ছে। আপনারে ভয় ভীতি দেখাইয়া যখন কোনো কাজ করার জন্য বাধ্য করা হয় এবং আপনি সেই কাজটা করেন সেই ক্ষেত্রে এটা আপনার অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে 94 ধারা। তবে এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে যে আপনার এটা অপরাধ হবে না কখন, যদি সেটা খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ না হয়। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার নিজের জীবন বাঁচানোর জন্য আপনি কি করলেন, অন্য একজন ব্যক্তিকে খুন করে দিলেন, বা আপনি এমন একটা পথ তৈরি করলেন যেই পথের কারণে আরেকজন ব্যক্তি খুন হইলো বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো একটা অপরাধ হইলো, সেই ক্ষেত্রে আপনি এই 94 ধারা কি বলছে, আপনি রেহাই পাবেন না। এটাই হলো দণ্ডবিধানের 94 ধারা। তাহলে এটার আমরা উদাহরণ কি দিতে পারি, উদাহরণ হইতে পারে যেমন মনে হয় যে একদল ডাকাত আসছে কি করার জন্য, ডাকাতি করার জন্য। এখন ডাকাতি করার জন্য যখন আসছে আইসা দেখছে যে বাড়িতে কি তালা দেওয়া, তখন সে কি করছে, একজন খামারে ডেকে নিয়ে আসছে, যে খামারে বলছে যে যদি তুমি এই তালাটা না খুলে দাও সেই ক্ষেত্রে তোমার কে মেরে ফেলা হবে। তখন খামার কি করছে, বাড়ির দরজার তালাটা ভাঙ্গিয়া সে দিছে। এই ক্ষেত্রে কি হয়, খামারের অপরাধ হবে না। কারণ কি, যেহেতু খামারকে তারা বাধ্য করছে সেই ক্ষেত্রে খামারের এটা অপরাধ হবে না। কিন্তু এখন বাড়ির দারোয়ান কি করছে, বাড়ির দারোয়ান মনে করেন যে সে এদেরকে বলছে যে ঠিক আছে আমি দরজা খুলে দিলাম, বা খামার যে এই যে দরজাটা খুলে দিল, খুলে দেওয়ার পরে এরা ডাকাতি করতে গিয়ে একজন লোককে মেরে ফেললো, ডাকাতি করতে গিয়ে একজন লোককে মেরে ফেললো। এই যে লোকটা যে মারা গেল সেই ক্ষেত্রে কি হবে, এটা খামারের অপরাধ হবে। যেহেতু খুন বা রাষ্ট্রের বিরুদ্ধে দুইটা শর্ত দেওয়া আছে, যে খুন এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো অপরাধ হয় সেই ক্ষেত্রে এটা
আপনার এই 94 ব্যতিক্রমের মধ্যে আপনি পড়বেন না, তখন সেটা আপনি সংশ্লিষ্ট ধারায় আপনি অপরাধী হবেন বা দোষী হবেন, দণ্ডবিধি আইনের 94 ধারা। তাহলে 94 ধারাটা হইল কি, যেখানে আপনাকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া বাধ্য করা হয়, সেই ক্ষেত্রে আপনি অপরাধী না। কিন্তু শর্ত হলো কি, আপনি বাধ্য হবেন ঠিক আছে, যদি এখানে মৃত্যু হয় বা খুন হয় বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ হয়, সেই ক্ষেত্রে কি হবে, আপনি উক্ত অপরাধে অপরাধী হবেন। আর খুন বা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো অপরাধ না হয়, সেই ক্ষেত্রে আপনি অপরাধী হবেন না। এটা হলো 94। তারপর হলো দণ্ডবিধি আইনের 95 দ্বারা সামান্য ক্ষতিকারক কার্য যেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সামান্য ক্ষতিকারক কার্য যেমন আপনি, যেমন নুরুল ইসলাম ভাই আর হচ্ছে তাজুল, ওনারা দুইজন কি স্বাভাবিক মানুষ। এখন নুরুল ইসলাম ভাই মনে করেন যে তাজুলের বাড়ির একটা ফুল গাছ ভেঙে দিছে বা একটা গাছ কেটে ফেলছে, যেটা যদি তাজুল ইসলাম কি হয়েছে যদি স্বাভাবিক সেন্সে থাকে, তাহলে নুরুল ইসলাম ভাইয়ের এই কাজটা সে অপরাধ হিসেবে গণ্য করবে না, যেহেতু তার মন ফ্রেশ আছে এবং নুরুল ইসলামের সাথে তার কোনো বিরোধ নাই। সেই ক্ষেত্রে সে বলছে যে যাক ভুল ক্রমে একটা গাছ ভেঙে ফেলছে বা কেটে ফেলছে, সেটার জন্য কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু এখন দেখা গেল যে নুরুল ইসলাম আর তাজুল ইসলামের মধ্যে একটা বিরোধ সম্পর্ক আছে। এখন যদি এইটা কি হয়, নুরুল ইসলাম ভাই তাজুল ইসলামের একটা গাছ কাটে, সেক্ষেত্রে তাজুল ইসলাম কি করবে, গিয়া অভিযোগ করবে যে এটা আসলে আমার গাছ কাটছে। এই জন্যই দণ্ডবিধি আইনের 95 ধারায় বলছে, যদি কোনো ব্যক্তি স্বাভাবিক অবস্থায় বা বোধজ্ঞান সম্পন্ন হয়, সেই ক্ষেত্রে সামান্য ক্ষতিকারক কাজও অপরাধ হিসাবে গণ্য হবে না, দণ্ডবিধি আইনের 95 ধারা। এই ছিল আমাদের সাধারণ ব্যতিক্রম। এখন হচ্ছে আমরা শুরু করব দণ্ডবিধি আইনের 96 থেকে 106 ধারা, হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সাধারণ ব্যতিক্রম। তাহলে আমরা এতক্ষণ পড়লাম সাধারণ ব্যতিক্রম, কিন্তু এখন হচ্ছে এটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ব্যতিক্রম, পার্সোনাল রাইট অফ সেলফ ডিফেন্স, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে সাধারণ ব্যতিক্রম। তাহলে এখানে আমরা দণ্ডবিধি আইনের 96 ধারা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষার কার্য, অর্থাৎ এখানে এক কথা সেটার উত্তর বলা আছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ নয়। 96 ধারার স্পেসিফিকলি বলে দিছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ নয়। এটা হলো 96 ধারা, একবারে সহজে মনে রাখবেন। তারপর হচ্ছে 97 ধারা। 97 ধারা কি বলছে, এখানে আপনার বিভাজন করছে যে কোন কোন ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। 97 ধারায় দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, কিন্তু করার আগে আপনাকে শর্ত দিয়ে দিছে যে আপনি 99 ধারার শর্তটা পালন করতে হবে। সেই ক্ষেত্রে কি হবে, আপনি দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এখন এখানে দেহ এবং সম্পত্তিটা কার, প্রথমত হচ্ছে নিজের দেহ বা অন্যের দেহ। যেমন নুরুল ইসলাম ভাই হচ্ছে পুলিশ অফিসার, এখন উনার উপরে যখন একটা আক্রমণ হয়, তখন উনি তার নিজ দেহ বাঁচানোর জন্য বা নিজের জীবন বাঁচানোর জন্য উনি কি করতে পারবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে। এখন উনি পুলিশ অফিসার, উনার সামনে সেন্টু মিয়ার উপরে একটা আক্রমণ হয়েছে, সেই ক্ষেত্রে কি করতে পারবে, উনি সেন্টু মিয়ার জীবন রক্ষা করার জন্য উনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। 97 প্রথমত এটা বলছে। দ্বিতীয়ত বলছে নিজের সম্পত্তি, নিজের স্থাবর অস্থাবর দুই সম্পত্তি এবং অন্যের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কি করতে পারবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় কোন কোন ক্ষেত্রে, তখন আপনি লিখবেন দণ্ডবিধি আইনের 97 ধারা অনুসারে দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। প্রশ্ন বুঝবেন, কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়।
আপনি লিখবেন 97 ধারা অনুসারে দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। দেহ কার? নিজের দেহ, অন্যের দেহ রক্ষার ক্ষেত্রে। আর সম্পত্তি নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি, সেটা স্থাবর অস্থাবর সম্পত্তি হইতে পারে। সেই ক্ষেত্রে কি করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এটার কি কারো কোনো প্রশ্ন আছে? 96, 97 আব্দুল্লাহ ভাই বলেন, কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন। প্রতিদিন ক্লাস করেন? হ্যাঁ, প্রতিদিন আমাদের রাতে 9টার সময় ক্লাস চলমান আছে ভাই। হ্যাঁ। তারপর হচ্ছে 98 ধারা। 98 ধারা হচ্ছে কি? অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। এটাকে আপনারা একবারে সহজভাবে মনে নিবেন। যেই ক্ষেত্রে আমরা 82, 83, 84, 85 ধারায় পড়ে আসছি যে 9 বছরের শিশুর কার্য অপরাধ নয়, 82 ধারা। 9 বছরের কম। 83 ধারা হচ্ছে 9 বছরের বেশি, 12 বছরের কম শিশুর কার্য অপরাধ নয়। 84 ধারা হচ্ছে অপ্রকৃতিস্থ ব্যক্তি পাগলের কার্য অপরাধ নয়। 85 ধারা হচ্ছে অনিচ্ছাকৃত মাতালের কার্য অপরাধ নয়। কিন্তু এই 98 ধারা হচ্ছে তাদের বিরুদ্ধেও কি হচ্ছে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এই 98 ধারা হচ্ছে যে তাদের কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এখন একটা 9 বছরের শিশু এসে আপনাকে কি করলো? চাকু দিয়া মারতে চাইলো, বা মনে করেন যে আপনাকে স্টেপিং করতে চাইলো, বা আপনাকে খুন করতে চাইলো, বা পাগল আপনাকে খুন করতে চাইলো। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনার নিজের দেহ বাঁচানোর বা অন্য কোনো ব্যক্তির দেহ বাঁচানোর জন্য আপনি কি করতে পারবেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা হচ্ছে 98 ধারা। তারপর হচ্ছে 99 ধারা। যে সমস্ত কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই, এটা কি শর্ত? যে আপনি 99 ধারার শর্তের ভিতরে পড়লে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। আর যদি এর বাহিরে হয় সেই ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। তাহলে শর্তগুলা কি? সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই, যদি না সেইটা মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। এখন সাপোজ মনে করেন যে নুরুল ইসলাম ভাই কি করলো? একজন আসামি ধরতে গেল। এখন আসামি কি করলো? যে নুরুল ইসলাম ভাইকে চাকু দিয়ে আঘাত করিয়ে সে পালাই গেল। তাহলে কি এটা তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হইল? হইল না। কারণ কি? যেহেতু তার এখানে মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা ছিল না, সেই ক্ষেত্রে তার কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে সরকারি কর্মচারীর আদেশে যখন অন্য কোনো ব্যক্তি কোনো কাজ করতে যায়, সেই ক্ষেত্রে তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এখন এটা কি হইতে পারে? উদাহরণটা হইতে পারে যেমন মনে করেন যে নুরুল ইসলাম ভাই কি করলো? একজন ব্যক্তিকে বলল যে আমার এই আসামিটা পালাই যাচ্ছে, আপনি তারা একটু ধরেন। অর্থাৎ যেটা আমরা 42 দ্বারা জনসাধারণের সাহায্য নেই। যখন তারা বললো যে আপনি তারা একটু ধরেন, তখন এই যে ব্যক্তিরে ধরতে গেলে সে যদি ওই ব্যক্তিকে মেরে দিয়ে চলে যায়, তাহলে সেটা তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হয় না। কারণ কি? সরকারি কর্মচারীর আদেশেই তো সে কাজটা করতে গেছে, এবং যেহেতু তার মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে কি তার এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। তৃতীয়ত হচ্ছে যেখানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই। এটার উদাহরণ কি দিতে পারেন? যেমন মনে করেন যে রাস্তার মধ্যে টহল পুলিশ টহল দিচ্ছে, এর মধ্যে একজন লোক ছিনতাইয়ের শিকার হয়েছে। সে কি করলো? দেখতেছে যে এখানে পুলিশ আছে, সে পুলিশের সাহায্য না নিয়ে সে কি করলো? নিজেই ছিনতাইকারীকে মেরে দিয়ে খুন করে দিল। ঠিক আছে? সেই ক্ষেত্রে তার এটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে না। কারণ কি? যেহেতু আপনি দেখতেছেন যে আপনার সামনে পুলিশ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আপনি তো তার আশ্রয় নিতে পারতেন যে আমার জিনিসটা ছিনতাই করে নিয়ে যাচ্ছে বা আমাকে মেরে ফেলতেছে। আপনি তাকে আশ্রয় নিতে পারতেন। যেহেতু আপনি সেটা না করে কি করছেন? নিজে সেটা প্রতিহত করছেন, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে সংশ্লিষ্ট আইন অনুসারে। তারপর হচ্ছে চতুর্থ যেটা, যে
আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে যতটুকু ক্ষমতা বা ক্ষতি করা দরকার ততটুকুই করতে পারবেন। এটা আমরা একটা উদাহরণ দিতে পারি যে কি চুরির ক্ষেত্রে। যেমন চুরি কি বলছে যে চুরি যখন আপনার সম্পত্তিটা নিয়ে যাচ্ছে তখন আপনি তার পিছু পিছু দাওয়া করলেন, দাওয়া করার পরে আপনি তারে আটকাইলেন, আটকাইয়ে আপনার সম্পত্তিটা নিলেন, নিয়ে তাকে এমন পিটানি দিলেন দিয়ে তারে মেরে ফেললেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার জন্য বৈধ না। কারণ যেহেতু সে আপনার সম্পত্তিটা ফেলে দিছে, সেই ক্ষেত্রে আপনার অধিকার এখানেই শেষ। সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আছে। যখনই শেষ আপনার সম্পত্তিটা ফেলে দিছে সেই ক্ষেত্রে কি হয়েছে, আপনার আত্মরক্ষার অধিকার শেষ। অতএব আপনার যতটুকু ক্ষতি করা দরকার আপনি ততটুকু করতে পারবেন, তার বেশি করা যাবে না। এটা হলো 99 ধারা। তাহলে 99 ধারার আমরা 4টা বিষয় কি পাইলাম? শর্ট, একবারে সহজে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা বা অধিকার প্রয়োগ যে ক্ষেত্রে করা যাবে না, এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। তাহলে 4টা ক্ষেত্র কি? সরকারি কর্মচারীর কার্যের বিরুদ্ধে অধিকার নাই। দ্বিতীয়ত হচ্ছে সরকারি কর্মচারীর আদেশে যে কার্যটা করতে গেল তার ক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার নাই। তৃতীয়ত হচ্ছে যেখানে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ আছে সেই ক্ষেত্রে কি নাই, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ নাই। চতুর্থ হচ্ছে যতটুকু ক্ষমতা প্রয়োগ করা দরকার বা ক্ষতি করা দরকার ততটুকু করতে পারবেন, তার বেশি করা যাবে না। এই হইল 99 ধারার 4টা বিষয়। তারপর হইল দণ্ডবিধি আইনের 100 ধারা। দেহের প্রতিরক্ষার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখন যদি আপনার প্রশ্ন আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, তাহলে আপনি কোন কোন ধারা দিবেন? নুরুল ভাই, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 100 এবং 103 ধারায় মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তাহলে 100 ধারার যে 6টা ক্ষেত্র আছে সেই 6টা ক্ষেত্র আমরা একবারে সহজভাবে মনে রাখবো। কারণ এগুলো আপনার বইয়ের মধ্যে যখন আপনার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে এটা আপনি হুবহু লিখতে হবে। এখানে আপনি 1 2 যদি উলট পালট করেন সেই ক্ষেত্রে এটা আপনার সুযোগ নাই। কারণ যেহেতু এটা স্পেসিফিকলি একটা ক্রম নাম্বার দেওয়া আছে। তাহলে দেহের ক্ষেত্রে যখন কোনো আঘাত আসে সেই ক্ষেত্রে কি করা যায়, মৃত্যু পর্যন্ত ঘটানো যায় 100 ধারায়, 99 ধারার শর্ত অনুসারে। তাহলে এই 6টা কোটেশন কি? যে এমন আক্রমণ যেটা মৃত্যুই হচ্ছে একমাত্র পরিণতি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এমন আক্রমণ যেটার পরিণতি হচ্ছে গুরুতর আঘাত। তৃতীয়ত হচ্ছে দর্শনের অভিপ্রায় আক্রমণ, অর্থাৎ যখন একজন পুরুষ একজন মহিলাকে দর্শনের উদ্দেশ্যে আক্রমণ করে সেই ক্ষেত্রে কি করা যায়, মৃত্যু ঘটানো যায়। চতুর্থ হচ্ছে অপ্রকৃতিস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। অপ্রকৃতিস্থ কাম লালসা কি, যেটা আমরা গতকালকে একটু আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কি, যেটা অনেক সময় আমরা এই যে বলাৎকারের ক্ষেত্রে বা যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা মনে করেন যে অনেক ক্ষেত্রে হয়ে থাকে, সেইটা যে অপ্রকৃতিস্থ কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। পঞ্চমত হচ্ছে মনুষ্য হরণ বা অপহরণ। এই মনুষ্য হরণ বা অপহরণটা কি? মনুষ্য হচ্ছে শিশুর ক্ষেত্রে, অপহরণ হচ্ছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। এটা মনে রাখবেন, মনুষ্য হরণ হচ্ছে শিশুর ক্ষেত্রে, অপহরণ হচ্ছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। যদি কোনো আক্রমণ হয় সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। ষষ্ঠত হচ্ছে অবৈধভাবে আটক ব্যক্তি। যে ব্যক্তি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে অসমর্থ হয় সেই ব্যক্তি কি করতে পারবে, উদ্ধার হওয়ার জন্য মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে, দণ্ডবিধি আইনের 100 ধারা। তবে অবশ্যই এই 6টা আক্রমণের পরিপ্রেক্ষিতে আপনি কি করতে পারবেন, প্রতিরক্ষা অধিকার প্রয়োগ করতে পারবেন 99 ধারার 4টা শর্ত মেনে। যদি আপনার এই আক্রমণগুলোর ভিতরে 99 ধারার শর্তগুলো চলে আসে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, মৃত্যু ঘটাইতে পারবেন না। আর যদি 99 ধারার শর্তের বাহিরে হয় সেই ক্ষেত্রে কি করতে পারবেন, আপনি মৃত্যু ঘটাইতে পারবেন যদি যুক্তিযুক্তভাবে কোনো পরিস্থিতি ওইভাবে তৈরি হয়। তাহলে 106টা বিষয় কি, দেহের ক্ষেত্রে যখন কোনো আক্রমণ হয় সেই ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে।
প্রথমত যেটা মৃত্যুই হচ্ছে একমাত্র কারণ, পরিণতি। দ্বিতীয়টা হচ্ছে গুরুতর আঘাতই হচ্ছে পরিণতি। তৃতীয় হচ্ছে দর্শনের উদ্দেশ্যে আক্রমণ। চতুর্থ অপ্রকৃতিস্থ কাম লালসার উদ্দেশ্যে আক্রমণ। পঞ্চম মনুষ্য হরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ। ষষ্ঠত অবৈধভাবে আটক ব্যক্তি, যে ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে না পারে সেই ব্যক্তি কি করতে পারবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। তারপর হলো দণ্ডবিধি আইনের 101 ধারা। মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা। অর্থাৎ যে ক্ষেত্রে আপনি 100 দ্বারা কি করছেন, মৃত্যু ঘটাইতে পারবেন। এখন 101 কি বলছে, যে 99 দ্বারার বিধান মেনে আপনি কি করতে পারেন, মৃত্যু ছাড়া অন্যবিধ কার্য দ্বারা কি করতে পারবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। যেটা আমরা একটা উদাহরণ দিলাম, যে যেমন মনে হয় যে একজন লোক চুরি করতে আসছে, যেহেতু সে চুরি করতে আসছে সে তো আপনার মারতে আসেনি। এখন সে চুরি করতে আসছে, যখন সে আপনার সম্পত্তি নিয়ে যাচ্ছে আপনি কি করলেন, তাকে লাঠি দিয়ে একটা পিটানি দিলেন, দিয়ে আপনার সম্পত্তিটা রেখে দিলেন, এটা আপনার জন্য বৈধ। এটা হচ্ছে কি 101 দ্বারা, যেহেতু আপনি তাকে মৃত্যু ঘটাবেন না। কারণ কি, যেহেতু তার কাছে আপনার সম্পত্তিটা আছে সেই ক্ষেত্রে আপনার সম্পত্তিটা উদ্ধার করার জন্য আপনি তাকে লাঠি দিয়ে আঘাত করে কি করলেন, আপনার সম্পত্তিটা ফিরাই নিলেন। সেই ক্ষেত্রে আপনার জন্য 101 দ্বারা আপনি কি করবেন, রেহাই পাবেন। মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা কি করলেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করলেন 101 দ্বারা। অথবা এটা যেহেতু সম্পত্তি সেই ক্ষেত্রে আমরা মনে করতে পারি, যেমন কি হয়েছে, যে আপনাকে একজন লোক লাঠি নিয়ে আসছে, যে মারামারি করার জন্য আপনাকে লাঠি দিয়ে সে আঘাত করলো। এখন লাঠির আঘাতে আপনি কি তারা গুলি করতে পারবেন, গুলি করতে পারবেন না। লাঠির আঘাতে আপনি বড় জোর আর একটা বড় লাঠি দিয়ে তারা আঘাত করে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু যদি তার লাঠির আঘাতটা এতই প্রকট হয় যে যে না, লাঠি দিয়ে তারা আঘাতের পরে আপনি বাঁচবেন না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, অন্যবিধ কার্য দ্বারাও নিজের ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। সেটা হলো 101 দ্বারা। তারপর হইলো দণ্ডবিধি আইনে 102 দ্বারা। অর্থাৎ এই প্রতিরক্ষাটা আপনার কতক্ষণ বলবৎ থাকবে। 102 হচ্ছে দেহের ক্ষেত্রে। দেহের ক্ষেত্রে যখন কোনো আক্রমণ হয়, এই আক্রমণটা আপনি কখন আপনি প্রতিরক্ষা করতে পারবেন, যখনই অপরাধ সংগঠনের উদ্যোগ বা ভীতি সৃষ্টি হয়। যেমন একজন লোক কি হয়েছে, আপনার সাথে কথা কাটাকাটি হচ্ছে, কথা কাটাকাটির উদ্দেশ্যে সে বললো যে আজকে তোমাকে মেরে ফেলবো, বলেই সে কি করলো, একটা লাঠি নিল। সে যখনই লাঠিটা হাতে নিল তখনই আপনার অধিকার প্রয়োগের শুরু হয়ে গেল, তখন আপনি আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। যখনই সে আপনার সাথে এরকম হুমকি দামকি দিয়ে যখনই সে লাঠিটা হাতে নিল আপনাকে মেরে ফেলার জন্য, তখন থেকে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময় শুরু। তখন কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত আপনি তার হাত থেকে উদ্ধার হন। অর্থাৎ মনে হয় যে তার হাত থেকে আপনি যখন লাঠিটা সে ফেলে দিবে তখনই আপনার কার্যক্রম শেষ। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আপনি তার বিরুদ্ধে অধিকার প্রয়োগ করতে পারবেন। আর যদি তার হাতে যতক্ষণ লাঠি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা হলো দণ্ডবিধি আইনের 102 ধারা। তাহলে এটার বিষয়বস্তু কি, দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল। বিষয়বস্তু 102 ধারা, দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকাল হচ্ছে 102 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 103 ধারা, সম্পত্তি সম্পর্কিত অধিকারের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখানে 4টা বিষয় উল্লেখ আছে সম্পত্তির ক্ষেত্রে। তাহলে মৃত্যুবরণ, তাহলে আমরা 100 দ্বারা পাইলাম হচ্ছে দেহের ক্ষেত্রে, আর 103-এ পাইলাম যে সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো অপরাধ হয় সেক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন, তবে অবশ্যই 99 দ্বারার শর্ত সাপেক্ষে। তাহলে প্রথমত কি, দস্যুতা। দস্যুতাটা কি, যেটা আমরা বলি ছিনতাই। ছিনতাইটাই হচ্ছে মূলত দস্যুতা বা রবারি। দ্বিতীয়ত হচ্ছে রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ। তৃতীয়ত হচ্ছে সম্পত্তি রাখার স্থান, তাঁবু, জাহাজে যদি কেউ অগ্নিসংযোগ করে। যেমন আপনার একটা গুদাম ঘর আছে, এই গুদাম ঘরে যদি কেউ আগুন দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাইতে পারবেন।
অথবা দেখা গেছে আপনার একটা গাড়ি আছে, এই গাড়িটারে আপনি কি করছেন, সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন ভ্রাম্যমাণ অনেক দোকান আছে, এই দোকানের জন্য কেউ অগ্নিসংযোগ করে, তাহলে আপনি কি করতে পারবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। অথবা বাসগৃহে, যদি না আপনার বাড়িতে যদি কেউ অগ্নিসংযোগ করে, সেই ক্ষেত্রে আপনি আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার করে মৃত্যু ঘটাইতে পারবেন। অথবা তাঁবু, অথবা জাহাজ, অর্থাৎ যেই বস্তুটাই হোক, যে উক্ত বস্তুটারে আপনি কি করা হয়, সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহার করা হয়। এটা বাড়ি হইতে পারে, দোকান হইতে পারে, গাড়ি হইতে পারে, তাঁবু হইতে পারে, বা জাহাজ হইতে পারে। অর্থাৎ যেটাকে সম্পত্তি বা মানুষ বসবাসের স্থান হিসেবে ব্যবহার হয়, এখানে যদি কেউ অগ্নি সংযোগ করে, সেক্ষেত্রে কি করতে পারবেন, মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। তৃতীয়ত, চতুর্থ হইল কি, চুরি বা অনিষ্ট বা অনধিকার গৃহে প্রবেশকালে যদি পরিস্থিতি এমন হয় যেটা গুরুতর আঘাতই হবে বা মৃত্যু হবে একমাত্র পরিণতি, সেই ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন। তবে ভাষ্যতে বলা আছে যে চুরির ক্ষেত্রে আপনি মৃত্যু না ঘটানোটাই বেস্ট, কারণ ওইটা আপনাকে প্রমাণ করতে হবে। যদিও প্রত্যেকটা বিষয় আপনাকে প্রমাণ করতে হবে, কিন্তু চুরির ক্ষেত্রে ভাষ্যতে বলা আছে যে এখানে যে মৃত্যু যদিও ঘটায়, কিন্তু এটা আপনাকে প্রমাণ করতে সেই রকম একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ চুরিতে তো সে ওই রকম কোনো উদ্যোগ নিয়েও যায় না, আর যেহেতু এটা মালিকের অগোচরে হয়, সেই ক্ষেত্রে এটা মনে করেন যে ওইরকম পরিস্থিতি হওয়ারও সৃষ্টি নাই। তারপরেও এটা ভাষ্যতে বলছে যে এটা নিরুৎসাহিত করা হয়েছে, যে চুরি বা অনিষ্টকালে অনধিকার গৃহে প্রবেশকালে যদি পরিস্থিতি এমন সৃষ্টি হয় যার পরিণতি হবে মৃত্যু বা গুরুতর আঘাত, সেই ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন দণ্ডবিধি আইনের 103 ধারা। তাহলে দণ্ডবিধি আইনের 103 ধারার 4টি ক্ষেত্রে কি করতে পারবেন, সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটাইতে পারবেন। সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটানো যাবে 103 ধারায় 4টা ক্ষেত্রে। 4টা ক্ষেত্র কি, প্রথমত হচ্ছে দস্যুতা, দ্বিতীয়ত রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ, তৃতীয়ত হচ্ছে সম্পত্তি রাখার স্থান, বাসগৃহ, তাঁবু, জাহাজ বা গাড়ি বা ইমারত, যেখানে সম্পত্তি বা মানুষ বসবাসের স্থান হিসেবে ব্যবহার হয়। যদি এখানে কেউ অগ্নিসংযোগ করে, তাহলে কি করতে হবে, আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যুবরণ ঘটানো যাবে। আর চতুর্থ হচ্ছে চুরি, অনিষ্ট বা অনধিকার গৃহে প্রবেশ। চুরি, অনিষ্ট বা অনধিকার গৃহে প্রবেশকালে যদি কোনো কাজ ব্যক্তি প্রবেশ করতে চায়, সেই ক্ষেত্রে কি হবে, যদি পরিস্থিতিতে এমন হয় যে মৃত্যু বা গুরুতর আঘাতই হবে একমাত্র পরিণতি, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন দণ্ডবিধি আইনের 103 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 104 ধারা, সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা কি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। যেটা আমরা এই যে 101-এর সাথে যেটা তুলনা দিয়েছিলাম যে চুরির ক্ষেত্রে, যে চুরির ক্ষেত্রে যখন আপনার সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি কি করতে পারবেন, সেটা তারে মৃত্যু ব্যতীত অন্যবিধ কার্য দ্বারা প্রয়োগ করতে পারবেন। 104 দণ্ডবিধি আইনে 105 দ্বারা হচ্ছে সম্পত্তি উদ্ধারের আরম্ভ এবং স্থিতিকাল প্রতিরক্ষা। এখানে কি বলা আছে, সম্পত্তি প্রতিরক্ষা এবং আরম্ভ এবং স্থিতিকাল হচ্ছে চুরির ক্ষেত্রে অপরাধী পলায়ন না করা পর্যন্ত বা সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ না নেওয়া পর্যন্ত ও সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, প্রতিরক্ষার বা অধিকার প্রয়োগ করতে পারবেন। চুরির ক্ষেত্রে 3টা, আসামি অপরাধী পলায়ন না করা পর্যন্ত, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ না নেওয়া পর্যন্ত, এবং সম্পত্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত। এটা হলো চুরির ক্ষেত্রে। দস্যুতার ক্ষেত্রে হইল মৃত্যু বা আঘাতদান বা অবৈধ অবরোধ বা উহার উদ্যোগ অব্যাহত থাকা, অর্থাৎ হেয়াই আপনার গতিরোধ করছে, আপনাকে আঘাত করতেছে বা মৃত্যু, সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত সে অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার প্রয়োগ থাকবে। এটা হলো দস্যুতার ক্ষেত্রে। আর অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অনিষ্ট বা রাত্রিবেলা শীতল চুরির ক্ষেত্রে কি হবে, সে যখন এটা আপনার ঘরে প্রবেশ করতেছে সেই সময় পর্যন্ত আপনার এটা অব্যাহত থাকবে। যখন সে আপনার গৃহে প্রবেশ করতেছে সেই সময় থেকে আপনার এটা শুরু, আর যতক্ষণ না পর্যন্ত সে বাইর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। তাহলে এটা আরম্ভ এবং স্থিতিকাল বোঝা গেল, যে চুরির ক্ষেত্রে 3টা, পলায়ন না করা, সরকারি আশ্রয় না নেওয়া পর্যন্ত, এবং সম্পত্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত। দস্যুতার ক্ষেত্রে
যদি মৃত্যু বা আঘাত বা অবৈধ অবরোধ যতক্ষণ অব্যাহত থাকবে ততক্ষণ, আর অপরাধমূলক অনধিকার প্রবেশ যতক্ষণ পর্যন্ত সে প্রবেশ করবে বা পলায়ন না করে ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। দণ্ডবিধি আইনের 106 ধারা। নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। যেহেতু যুক্তিযুক্ত ভাবে মনে হয় যে যদি আপনি এই একটা সমাবেশের মধ্যে আপনার উপর আক্রমণ করছে, তখন এখানে যেহেতু আরো ছোট ছোট বাচ্চা আছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? তখন আপনার মৃত্যু ঝুঁকি নিয়ে তো আর আপনার প্রতিরক্ষা করা যাবে না। তখন আপনি মনে হয় যে গুলি করলেন লক্ষ্য বস্তু উপলক্ষে। যেমন আপনারা মনে হয় যে চারদিক দিকে গুলি করতেছে কয়েকজন দুষ্কৃতিকারী, সেই ক্ষেত্রে আপনি দুষ্কৃতকারীর উপরে আপনি গুলি করলেন। এই গুলির প্রেক্ষিতে যদি কোনো পথ শিশু বা নিরপরাধ ব্যক্তি মারা যায়, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা প্রতিরক্ষার অধিকার হিসেবে গণ্য হবে। কারণ কি, এখন আপনি এই শিশুর উপরে আপনি দেখা গেছে যে আপনি যদি প্রতিরোধ না করেন সেই ক্ষেত্রে আপনার মৃত্যু অনিবার্য। সেই ক্ষেত্রে আপনি প্রতিরোধের ফলে যদি কোনো নিরপরাধ ব্যক্তির মৃত্যু হয়, সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না, দণ্ডবিধি আইনের 106 ধারা। এখন যদি না আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। স্যার 105-এ বলছে চুরি, দস্যুতা আর হচ্ছে অনধিকার প্রবেশ। এই হ্যাঁ, জায়গায় ডাকাতের হলে কি করতে হবে? ডাকাতির হইলে তো একই। কারণ অনধিকার গৃহে প্রবেশের মধ্যেই তো আপনার চুরি, ডাকাতি, দস্যুতা, শিথিল চুরি সবই তো চলে আসছে অনধিকার গৃহে প্রবেশের ক্ষেত্রে। অনধিকার গৃহে ঠিক আছে প্রবেশের স্যার। ক্ষেত্রে তো আপনার চুরি, দস্যুতা, ডাকাতি সবই একসাথে চলে আসছে অনধিকার গৃহে প্রবেশে।